স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সীমান্ত হত্যার সংজ্ঞা বদলে দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের সীমানার মধ্যে ভারত কাকে মারলো না মারলো সেটা আসলে সীমান্ত হত্যা নয়। যেমন বাংলাদেশের সীমানার মধ্যে বাংলাদেশ কাকে মারবে বা না মারবে সেটাও সীমান্ত হত্যা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক এই কথাটা বলেন নাই, কিন্তু তার কথার অর্থ কিন্তু ক্লিয়ার। কথাটার অর্থ হলো এটা যে জিরো লাইনে যদি কাউকে না মারে, যদি কাউকে মারে ভারত তার অভ্যন্তরীণ সীমানার মধ্যে, তাহলে সেটা সীমান্ত হত্যা নয়। একদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক বলেছেন, আরেক দিক থেকে হলো স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এই জিনিসটা কিন্তু এত বছর এইভাবে বলেন নাই। আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিন্তু আমরা এত সুন্দর একটা কথা আগে বলতে পারিনি। এই লেকচারে আমি দেখব কিভাবে আপনার এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন বয়ান দিয়ে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা জারি রেখেছে এবং বর্তমানে যে সরকার চালাচ্ছে, তার আগে ইউনূসের যে সরকার ছিল, তার আগে যে জঙ্গি উত্থান ছিল, এরা সবাই কিন্তু এমন ব্যবহার করছে এবং এদের নানান কথাবার্তা এবং এদের আচার আচরণ সবকিছু বাংলাদেশের মানুষকে যে যুগের পর যুগ বোকা বানানো হয়েছে, সেটা বাংলাদেশের মানুষের বোঝার একটা সুযোগ তৈরি হয়েছে। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তৃতাটাকে আমি ভারতের আধিপত্য মেনে নেয়া এইভাবেও কিন্তু ব্যাখ্যা করতে পারি। বিষয়টা হলো জঙ্গিরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, স্বাধীনতা বিরোধীদের মধ্যে হলো যে সবচেয়ে বেশি বিখ্যাত এবং বেশি প্রভাবশালী হলো মৌলবাদী শ্রেণী এবং বিএনপি। তারা কিন্তু সব সময় ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে ক্ষোভ, ঘৃণা ঝেড়ে, যেটা আমাদের বারবার বলতে হবে যে যার মূল সূত্র, যার মূল বা রুট কজ ছিল 1971 সালে পাকিস্তানপন্থীদের পরাজয় এবং সেখানে ভারতের সহযোগিতা, এবং আরো রুটে যদি আমরা যাই, এই মূল সমস্যাটা এসে কিন্তু ভারতের যে দুটা রাষ্ট্র হয়েছিল, একটা মুসলমানদের জন্য, একটা হিন্দুদের জন্য, এই দেশভাগ থেকে কিন্তু আমাদের মূল সমস্যাটা, যেটা থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত উত্তরণ ঘটাতে পারিনি। ফলে আমরা 1972 সালে বা 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও আমরা কিন্তু রাষ্ট্রটাকে একচ্ছত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সাজাতে পারিনি, কারণ সমাজে রয়ে গিয়েছিল সেই পাকিস্তানপন্থী পরাজিত শত্রুরা, যাদেরকে বঙ্গবন্ধু খুব ক্ষমা করে দিয়েছিলেন এবং তারা যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল, যাদেরকে শেখ হাসিনা সমাজে আত্মীকরণ করতে চাইছিলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জঙ্গি উত্থান ঘটিয়েছে। এটা যদি আমরা পুরো জিনিসটা বিচার বিবেচনা করে দেখি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত ধরনের মিথ্যা প্রপাগান্ডা হয়েছিল 2024 সাল পর্যন্ত, তার মধ্যে তিনটা জিনিস ছিল, এখনো আছে, যে আওয়ামী লীগের সরকারের দুর্নীতি ছিল, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ ভারতের আধিপত্যে থাকে আওয়ামী লীগ সরকার, ভারতের প্রোটেকশন। আজকে যদি আমরা পেছনের দিকে তাকাই, আমরা দেখবো যে এই যে গুম খুনের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ, এটা আসলে কোনো তেমন গুরুত্বপূর্ণ ছিল না। ভারতের বিরুদ্ধে যে অভিযোগ এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, ওটার সাথে আসলে এই দুটা মোমেন্টাম পেয়েছে। কিন্তু আমরা যদি সত্যিকারের তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করি, আমি অনেকবার বলেছি যে মানবাধিকার লঙ্ঘনে এবং অর্থনৈতিক দুর্নীতিতে আওয়ামী লীগ কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে আমাদের সবার কাছে। শেখ হাসিনা সরকার ছিল, বিএনপি সরকার বলুন, বিএনপি সরকার আমরা 2001 থেকে 6 সালে দেখেছি, বিএনপি সরকারকে আমরা 1991 থেকে 96 সালে দেখেছি। দুর্নীতিতে আসলে বিএনপির সরকারগুলোর সাথে আওয়ামী লীগ পারবে না, যদিও বিএনপির বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো উঠেনি, কারণ সরকার খুবই নতুন, কিন্তু প্রচুর চাঁদাবাজির অভিযোগ তো আছে তাদের বিরুদ্ধে গত 2 বছর ধরে, যেটা আবার দুর্নীতিরই নামান্তর। আর জঙ্গি স্বাধীনতা বিরোধীরা কি রকম দুর্নীতি করতে পারে একটা দেশের মধ্যে, এটা কিন্তু ইউনূসের সময় প্রমাণিত হয়ে গেছে। আমরা দেখেন, এই যে ছোট ছোট জঙ্গি, অল্প বয়সী জঙ্গিরা 10 কোটি 15 কোটি টাকা জেলা প্রশাসন থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হয়তো 2-4 লাখ টাকা খরচ করেছে, বাকি টাকাটা মেরে দিয়েছে। বাংলাদেশে আগে কখনো কিন্তু 25 থেকে 35 বছর বয়সের মানুষ এত বেশি টাকা আত্মসাৎ করতে পারে নাই, এই যেটা হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ ভুঁইয়া এবং এদের সব সাঙ্গপাঙ্গ যারা আছে তারা করেছে। এবং যেভাবে তারা, এমনকি এত অল্প পয়সা আগে কখনো বিদেশে অর্থ পাচারের অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশে কারো ছিল না, যেটাই আত্মঘাতী জঙ্গিগুলা করেছে। ফলে আপনি যদি তথ্য উপাত্তের বেসিসে যান, আপনি দেখবেন যে দুর্নীতি করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার ছিল অত্যন্ত দুর্বল।
এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার ছিল অত্যন্ত দুর্বল। অর্থাৎ শেখ হাসিনা সরকার ছিল সবচেয়ে কম দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের ইতিহাসে। শেখ হাসিনা সরকার ছিল সবচেয়ে বেশি মানবাধিকার রক্ষাকারী সরকার, এবং বেশি মানবাধিকার রক্ষাকারী সরকার হওয়াতে কিন্তু আওয়ামী লীগ একেবারে 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমাজের যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি আছে, যেটা মূলত বাংলাদেশের প্রধান সমস্যা, এটাকে কিন্তু সমাধান করতে পারেনি। উল্টো স্বাধীনতা বিরোধীরা কিন্তু আওয়ামী লীগকে 2 বার ক্ষমতাচ্যুত করল, এবং প্রত্যেকবার কিন্তু তাদের মূল এজেন্ডা এবং মানুষের মগজ ধোলাই করা, মানুষকে বোঝানো মূল কিন্তু শক্তি ছিল যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। এইখান থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এটাকে আপনি ভারতের কাছে আধিপত্য মেনে নেওয়া হিসাবে দেখতে পারেন, কিন্তু আসলে ওই জায়গায় আমি যাব না, যেহেতু সত্যটা উঠে এসছে সেটার উপর থাকাই আমাদের ভালো। অবশ্য বিএনপি সরকারের আমরা অনেক স্মার্ট চাতুর্যের কাজ দেখেছি। একটা ছিল যে তারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে তারা কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল, ফলে সরকারের কিছু আর্থিক যোগান হয়েছে সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে। একের পর আমরা কিন্তু বিএনপি সরকারের এই ধরনের স্মার্ট বক্তৃতা বিবৃতি দেখছি, কিন্তু এগুলো যে মানুষ সব বোঝে না তা নয়। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ তো লজ্জা পাচ্ছে এখন, যখন দেখছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার যে বক্তব্য দিয়েছেন সেটার ক্ষেত্রে যে ফেলানির যে কেসটা, যেটা অবশ্যই অমানবিক, কিন্তু এটা তো ভারত সীমান্তের মধ্যে তাদের সীমানায় তারা কাঁটা তার দেয়, সেই কাঁটা তারে ফেলানিকে ঝুলতে দেখা গেছে। ফলে সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য অনুযায়ী বা উনি যে নতুন সংজ্ঞা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু ফেলানির ব্যাপারে কিন্তু যেই ধরনের বাংলাদেশে গোলযোগ হয়েছে, এটা নিয়ে যেভাবে জনমতকে প্রভাবিত করা হয়েছে, ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে, সবগুলা কিন্তু ছিল ভিত্তিহীন, আমরা যদি সালাউদ্দিন সাহেবের কথাকে মেনে নেই। কিন্তু আমি মনে করি সালাউদ্দিন সাহেবের কথাটাকে মেনে নেওয়াই ভালো, এই জন্য যে বিএনপি এই জামাত বা এনসিপি এদের সামনে কিন্তু টিকবে না। বর্তমানে আমরা একটা আত্মঘাতী জঙ্গি নাসিরুদ্দিনকে যেভাবে বিভিন্ন জায়গায় যেতে দেখছি, এটাও কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত হয়ে যাচ্ছে। অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশন নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আত্মকলহ কোন দলে যে যুক্ত হবে সেটা হলো এটার একটা প্রমাণ। অনেকে বলেন যে এরা যেহেতু একই সাথে, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশন, এরা নিজেরা ক্ষমতা ভাগাভাগি করে থাকবে। তবে সেটা সাধারণত দেখা যায় না, কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে মানুষের হাতে অর্থ রোজগারের এমন অফুরন্ত সুযোগ আসে, সেই সুযোগ কিন্তু এখন এই যারা বর্তমানে যেই সংসদ আছে, এই সংসদের যারা বিরোধী দল, তারা তো কাছ থেকে দেখছে যে দেশের অর্থ রোজগারের সব সুযোগ সুবিধা চলে গেছে বিএনপির হাতে, ওরা তো এটা সহ্য করবে না। ফলে বিএনপিকে যে তারা খুব ইজি পাস দিবে সেটা না, কিন্তু বিএনপি যে জিনিসগুলা নিজেদের সংশোধন করছে, এটা তো বিএনপির জন্য একটা সংশোধনমূলক বক্তব্য ছিল এই সালাউদ্দিন সাহেবের বক্তব্য। সেগুলোতে আমাদের ভালোভাবে আমরা এগুলো যেন বাংলাদেশের মানুষকে বুঝাই যে দেখেন, এই জঙ্গি স্বাধীনতা বিরোধী বাংলাদেশকে পেছনের দিকে টেনে নেওয়ার যে শক্তিগুলো, এরা যে ভারত বিরোধিতা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে ভারত ঘৃণা এবং ভারতের আধিপত্যের যে অপপ্রচার চালাতো, এটা কিন্তু মূলত ভারত ঘৃণা প্রসূত, হিন্দু ঘৃণা প্রসূত, যেই ঘৃণা পৃথিবীর আর কোথাও কিন্তু দেখা যায় না। আমরা 24-এর জঙ্গিদের এখন দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ওরা চলে যেতে চায়, যাতে তারা ভারতকে একটা শিক্ষা দিতে পারে, কারণ ভারত 1971 সালে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল। এর বাইরে কিন্তু কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। কিন্তু সারা পৃথিবীতে এই ভারত উপমহাদেশের, বিশেষ করে বাংলাদেশের জঙ্গিদের বাইরে যত ইসলামিক জঙ্গি সন্ত্রাসী আছে, তাদের কিন্তু 1 নম্বর শত্রু কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আবার আপনি যদি আরেকটু গভীরে গিয়ে দেখেন, এই যে বাংলাদেশের যে শ্রেণীটা মূলত মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি, এদের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু না, চীনও বন্ধু না, ভারতও বন্ধু না, রাশিয়াও বন্ধু না, পৃথিবীতে এদের কোথাও কোনো বন্ধু নাই, সৌদি আরবও এদের বন্ধু না। কিন্তু এরা 71-এর পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য যেই ভারত ঘৃণা বাংলাদেশে ছড়িয়েছে, ভারত ঘৃণা এরা সকাল বিকাল সন্ধ্যা এটাকে পুঁজি করে এরা এদের রাজনৈতিক সক্ষমতা বাংলাদেশে দেখায়, সেটা কিন্তু পৃথিবীর আর কোথাও কোনো জঙ্গিরা করে না। পৃথিবীর অন্যান্য দেশের মুসলিম জঙ্গিরা কিন্তু সব কিন্তু আমেরিকার বিরুদ্ধেই লেগে আছে। ফলে এটা একটা অদ্ভুত সিচুয়েশন বাংলাদেশে, যে 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা বানোয়াট সব ধরনের বয়ান তৈরি করা ভারতের বিরুদ্ধে, এবং ধর্মকে যেহেতু সহজে ব্যবহার করা যায় সেটা করে এই স্বাধীনতা বিরোধীরা মাঝে মাঝেই বারবার এবং সাফল্যের সাথে কিন্তু এগুলা ব্যবহার করে আমাদের মুক্তিযুদ্ধের মূল ধারাকে পরাজিত করে। সেই জায়গায় সালাউদ্দিন সাহেব যেই বক্তব্য দিয়েছেন, এতে আমি নিশ্চিত বাংলাদেশের অনেক মানুষ অবশ্যই তারা যদি একটু বিবেচনা করে দেখেন, তারা যে কারণে আওয়ামী লীগের বিরোধিতা করেছে বা জঙ্গিদের সাথে গেছে তার জন্য লজ্জা পাবেন, এবং
মূল জিনিস হলো যে এই এই ভারত ঘৃণাটা বাংলাদেশ থেকে তোলা উচিত। ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসলে আমরা কিন্তু এগুলা পরিপূর্ণভাবে ব্যবহার করব। আমরা বাংলাদেশের মানুষকে ওইটাই বারবার জিজ্ঞেস করব যে সালাউদ্দিন সাহেব যখন সীমান্ত হত্যার কিন্তু সংজ্ঞা দিলেন, সেটা তো আপনারা মেনে নিয়েছেন। আওয়ামী লীগের সময় যদি এইভাবে সীমান্ত হত্যার সংজ্ঞা দেওয়া হতো, সবাই রাস্তায় নেমে আসতো না? যারা যারা 24-এর জঙ্গি আন্দোলনে সমর্থন দিয়েছিল, যেসব সুশীল বাটপার বদমাশ শ্রেণী, হ্যাঁ, সলিমুল্লাহ, ফরহাদ মজহার থেকে শুরু করে কার নাম আপনি নিবেন, সবগুলাই তো 24-এর জঙ্গি আন্দোলনে গিয়েছে। ওরা বিভিন্ন ধরনের আপনার বাণী দিত না? আজকে কিন্তু সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কোনো বাণী কেউ দিবে না। এর কারণ হলো একটা অংশ, আসলে একটা অংশের মুখ সালাউদ্দিন সাহেব এমনি বন্ধ করে দিয়েছেন, কারণ হলো সালাউদ্দিন সাহেবরা তো তাদেরই প্রতিনিধিত্ব করে। আর একটা হলো যে এখন তারা বাণীটা দিবে কার বিরুদ্ধে? অবশ্য বিএনপির বিরুদ্ধে দিবে। পিনাকিরা এখনো সালাউদ্দিন সাহেবকে তো ওনারা পিনাকি, যারা যারা জামাতের সমর্থক আছে এরা তো শিলং সালাউদ্দিনই বলে। বিএনপিকে এখন তারা, হ্যাঁ, ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এটা বলার চেষ্টা করবে, কিন্তু সাধারণ মানুষ, মগজ ধোলাইকৃত মানুষ বিএনপির বিরুদ্ধে কিন্তু এটা ভালোভাবে নিবে না। ফলে বিএনপি এখন একটা ওয়াক ওভার পাচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা বিএনপির জন্য এই এই সময়টা রাষ্ট্রটা শাসন করতে সুবিধাজনক হচ্ছে। কিন্তু বিএনপি যেহেতু কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় বিশ্বাস করছে না, আসছে না, ফলে এই ধরনের ছোট ছোট কৌশল দিয়ে বিএনপি কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। আমার কেন জানি মনে হচ্ছে 24-এর জঙ্গিরা এই মুহূর্তে চাচ্ছে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে। ওরা আসলে একবার রাষ্ট্র শাসনের স্বাদটা পেতে চায় সরাসরি। ওই যে 24-এর মানে ইউনূসের সময় যেটুকু স্বাদ পেয়েছে সেটা তাদের জন্য তাদের স্বাদ পূরণ করেনি, কিন্তু সেই সুযোগ আসলে জঙ্গিরা পাবে না। বাংলাদেশ যেইভাবে ভূ রাজনৈতিক ভাবে যেই আসছে পিছছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বাধা পড়ে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের প্রতি কোনো সহানুভূতির দৃষ্টিতে এগিয়ে আসেনি, যেটা বাণিজ্য চুক্তি করার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম, এই একটা কঠিন অবস্থা থেকে বিএনপির উত্তরণের কোনো পথ নাই। এই উত্তরণ একমাত্র আওয়ামী লীগ করতে পারে, বাংলাদেশের মূলধারা করতে পারে। তবে ভবিষ্যতে এই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, এগুলোকে, হ্যাঁ, এক তুড়ি মেরে সালাউদ্দিন সাহেবরা যেভাবে উড়িয়ে দিচ্ছে, এবং তাতে আমরা যেই এক্সপিরিয়েন্স পাচ্ছি, আমরা যেই বুদ্ধি পাচ্ছি, এগুলা কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু 100% আমরা এগুলোকে ব্যবহার করব। এবং আর যারা এই ধরনের ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার নামে যারা এখন বিএনপির সময় কোনো কথা বলছে না, তারা যখন আওয়ামী লীগের সময় আবার নতুন এসব বয়ান নিয়ে হাজির হবে, তাদের প্রতি আমরা কিন্তু অত্যন্ত কঠোর হব, একেবারে কঠোর থেকে কঠোরতম হব এতে করে, এবং এই কঠোরতার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশকে গড়ব।